জ্বলছে নেপাল, অগ্নিগর্ভ নেপাল। গতকাল থেকে একেবারে আগুন নেপালে, কাঠমান্ডুতে সংসদেও আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা, এবং তার চাপেই কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তার আগে অনেক মন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু তারা কেপি শর্মা ওলির ব্যাপারে কোনো কিছু মন্তব্য করতে চাইছিলেন না। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন মৈত্রী, আমাদের প্রতিনিধি মৈত্রী। কেপি শর্মা ওলির পর নির্বাচন না সেনা শাসন, এটাই তো এখন সব থেকে চর্চার বিষয়। একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বিভিন্ন সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে কেপি শর্মা ওলি রেজিগনেশনের সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে প্রেসিডেন্সিয়াল যে শাসন বা রাষ্ট্রপতি শাসন সেটা জারি হয়ে গিয়েছে। ফলে সেখানে সেনাবাহিনী আপাতত মোতায়েন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যদিও সেনাবাহিনী পুরোপুরি শাসন করবে এরকম কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত কিন্তু দেখছে না। এবং যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই যে অন্তর্বর্তীকালীন যে প্রশাসন তৈরি হবে তাদের দায়িত্ব। কারণ কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করলেও তার সরকার অ্যাজ এ হোল কিন্তু পদত্যাগ করেনি। ফলে কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করেছেন এবং এই মুহূর্তে তাকে আর্মি হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছে তার সুরক্ষা সুনিশ্চিত করতে। একই সঙ্গে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেহেতু এখন কেপি শর্মা ওলি পদত্যাগের সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সিয়াল রুল লাগু হয়ে যাচ্ছে নেপালে, এবং সেখানে সমস্ত যে একেবারে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব পাবে সেনাবাহিনী। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে যেহেতু নেপাল সেনাবাহিনীর তরফ থেকে এ ধরনের কোনো দায়িত্ব পালনের বা প্রশাসনিক দায়িত্ব হ্যান্ড ওভার করে নেওয়া বা টেক ওভার করে নেওয়ার কোনো এর আগের কোনো ঘটনা নেই বা এর আগের কোনো রেফারেন্স নেই, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি হয়। তো পদত্যাগকারীরা তাদেরকে যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন যারা পদত্যাগ করেছেন, ইনক্লুডিং প্রধানমন্ত্রী ওলি, তাকে এই মুহূর্তে আর্মি হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে কাঠমান্ডুতে, এবং যেটা জানা যাচ্ছে যে তিনি দেশ ছাড়তে পারেন সেরকম সম্ভাবনাও কিন্তু শোনা যাচ্ছে। তবে অন্যদিকে বিক্ষোভকারীদের তরফ থেকেও কিন্তু তারা ফের রাজতন্ত্র ফিরিয়ে আনার পক্ষেও কিন্তু অনেকে সওয়াল করছেন। এখনো পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে 1-to-1 বসে যে আলোচনা, অর্থাৎ তাদের যে নেতৃত্ব তাদের সঙ্গে 1-to-1 বসে কোনো কর্তৃপক্ষের আলোচনা, সেটা সম্ভব হয়নি। ফলে এবার দেখা যে এই বিক্ষোভ সামাল দেওয়ার জন্য, তার কারণ বিক্ষোভকারীদের তরফ থেকে বারবার করেই এই দাবি তোলা হচ্ছিল যে প্রধানমন্ত্রী কেপিএস ওলি তিনি পদত্যাগ করুন। তার কারণ গতকাল শুটের সাইটের অর্ডার তিনি দিয়েছিলেন এবং যার জেরে 19 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে স্কুল পড়ুয়ারাও রয়েছে, এবং বহু আহত হয়েছে। 300 থেকে 400-রও বেশি বিক্ষোভকারীরা, যার মধ্যে বেশিরভাগই জেন জির যারা জেনারেশন জেড তারা আহত হয়েছেন, তারা গুরুতর, তাদের চিকিৎসা চলছে এই মুহূর্তে। ফলে সেখানে দাঁড়িয়ে তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণ হয়ে গিয়েছে, কেপিএস ওলি তিনি পদত্যাগ করে দিয়েছেন। ফলে এবার দেখার যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিনা, এবং বিক্ষোভকারীরা তারা তাদের যে বিক্ষোভ চলছিল যেটা কাঠমান্ডু থেকে একাধিক শহরে ছড়িয়ে পড়েছিল, এবং যেখানে যে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে সমস্ত প্রশাসনিক যারা কর্তারা, অর্থাৎ মন্ত্রীদের বাড়ি, প্রশাসনিক কর্তাদের বাড়ি, এমনকি সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট হাউস, সেই সমস্ত জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা, তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা আজকে সারাদিন দেখা গিয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন কেপিএস ওলি পদত্যাগের খবর পাওয়ার পর পরবর্তী সময় তারা তাদের বিক্ষোভ স্থগিত করেন কিনা এবং আলোচনায় বসার দিকে তারা কোনো বার্তা দেন কিনা, এবং তাদের বা কি বার্তা থাকে, পরবর্তী শাসন কার অধীনে হবে বা কেমন ধরনের সরকার তারা চাইছেন, সেই সমস্ত বিষয়ে আলোচনা কিন্তু আর কিছুক্ষণ সময়ের মধ্যেই জানা যাবে। তবে এই মুহূর্তে সেনাবাহিনীর তরফ থেকে এই প্রাক্তন প্রধানমন্ত্রী কেপিএস ওলি এবং অন্যান্য মন্ত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করা হচ্ছে বলে জানানো হয়েছে, এবং একই সঙ্গে সেনাবাহিনীর মোতায়েন সংখ্যা আরো বেশি বাড়ানো হচ্ছে। বিভিন্ন জায়গায় তারা যাতে এই বিক্ষোভকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারেন সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। বেশ, আর কোনো বাড়ি, কারো বাড়ি ছাড় নেই। সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, সব জায়গায় ভাঙচুর। মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। 19 জনের মৃত্যু হয়েছে। অভিযোগ কেপি শর্মা ওলি একেবারে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন, তারপরেই একেবারে স্কুল পড়ুয়া সহ 19 জনের মৃত্যু। অনেকে বলছেন মৃতের সংখ্যা আরো বেশি, নেপাল সরকার চেপে যাচ্ছে মৃতের সংখ্যা।
আর তারপরে আজকে এমন চাপে পড়লেন কেপি শর্মা ওলি যে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। পদত্যাগ করে বাংলাদেশের মতোই কি শেখ হাসিনার মতো পথ করে দেবে, রাস্তা করে দেবে দেশ থেকে পালানোর সেনাবাহিনী? সরাসরি চলে যাব, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, আমরা যদি এই 17 বছরে দেখি সরকার গঠন হয়েছে, সেই সরকার পড়েও গেছে এবং এই নিয়ে 14 বার হলো, 17 বছরে 14 বার পালাবদল, সেনা শাসন দেখিনি। আপনার কি মনে হয় ও দেশের সেনাবাহিনীর এতটাই শক্তি, এতটাই ক্ষমতা রয়েছে যে সেনা শাসন সম্ভব? এখনো পর্যন্ত সিচুয়েশনটা যা আছে সেখানে সেনাটা এখন হবে বলে আমার মনে হয় না, কিন্তু ইন্টারিম পিরিয়ডের জন্যে সেনাকে কিন্তু তার জায়গাটাকে মানে কান্ট্রিটাকে বাঁচাতে গেলে হয়তো দাঁড়াতে হতে পারে, কিন্তু ওদেরকে কিন্তু নর্মাল ইয়েতে ফিরে আসতে হবে, ডেমোক্রেসিতে, এবং আস্তে আস্তে যেরকমভাবে সিচুয়েশনটা ইমপ্রুভ করবে আমার মনে হয় সেইভাবেই এটা চলবে। কারণ এই যে গভর্নমেন্টটা ছিল এরা খুব চাইনিজ সেন্ট্রিক ছিল, চাইনিজ সেন্ট্রিক গভর্নমেন্ট, তো চায়নার মদত অনেক এসছে এদের কাছে, সেটা আমাদেরকে জানতে হবে। তো সেই কারণেই কিন্তু এই ঝামেলাগুলো শুরু হলো একটার পর একটা, কারণ সোশ্যাল মিডিয়া বন্ধ, হ্যান এগুলো করা, এগুলো একটার পর একটা শুরু হলো, এবং যখন এদের উপরে অল আউট ফায়ারের নির্দেশ দেওয়া হলো পপুলেশনের উপরে, তখন কিন্তু পপুলেশন ক্ষিপ্ত হয়ে গেল। ইউ ক্যানট কন্ট্রোল দ্য ইউথ আর স্টুডেন্টস জাস্ট বাই ফায়ারিং অ্যাট দেম, ইউ ক্যানট। তারা কিন্তু মানে উঠে পড়ে লেগে যাবে যে কোনো গভর্নমেন্টের এগেনস্টেই তারা করবে। যদি গভর্নমেন্ট যা মনে হচ্ছে, ইচ্ছে হচ্ছে সেটা যদি করতে থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা হতেই থাকবে। কোথাও কি আপনার মনে হয় যে গতকাল থেকে আন্দোলন হয়েছে, গতকাল থেকে আগুন জ্বলতে শুরু করেছে, তারপরে আজকে যে পরিস্থিতি হয়েছে মাত্র 1.5 দিন বা 2 দিনের কেস এটা, নাকি অনেক দিন ধরেই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল? এটা কিন্তু লং টার্ম, এটা শর্ট টার্মে কিছু হয়নি, এটা লং টার্ম ছিল, অনেক দিন ধরে এটা চলছিল। আগুনটা আস্তে আস্তে হঠাৎ দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে যখন গভর্নমেন্ট এক্সট্রিম স্টেপ নিয়েছে, তখন কিন্তু দাউ দাউ করে জিনিসটা জ্বলেছে, এবং মানে ইউথরা, স্টুডেন্টরা ভাঙচুর শুরু করে দিল এবং পার্লামেন্টের মধ্যে ঢুকে পড়লো, বা যে যে মন্ত্রীর বাড়ি, প্রাইম মিনিস্টারের বাড়ি, এগুলো সব আগুন ধরিয়ে দিল, তখন জিনিসটা বেড়ে গেছে। কিন্তু এটা কিন্তু অনেক দিন আগে থেকে আস্তে আস্তে চলছিল, চাপা ঢাকা দিয়ে এগোচ্ছিল, কন্ট্রোলের বাইরে চলে যাওয়াতেই এটা তারপরে ফ্ল্যাশ করে উঠেছে। মিডিয়া ব্যান শুধু নয়, যেটা বারবার সবাই বলছেন যে প্রচুর অভিযোগ, দুর্নীতির অভিযোগ, পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। 17 বছরে 14 বার সরকার বদল, তাহলে কি গণতন্ত্রের ওপর আর আস্থা রাখবেন মানুষ? আমি এটা নিয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্তার কাছে যাব, তবে তার আগে আপনাদেরকে জানাবো যে এই আন্দোলনে কার ইন্ধন রয়েছে, কে সোশ্যাল মিডিয়ায় জাগরণ ফেলে দিয়েছিলেন, সেই ব্যক্তি কে? সুদান গুরুং। তার ভূমিকা কি? আরো একবার যাব অতনুর কাছে, আমার সহকর্মী। কে সুদান গুরুং, তার ভূমিকা কি এই বিরাট বড় আন্দোলনের মুখে? সুদান গুরুং হামি নেপাল বলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান, যে স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন জায়গায় কাজ করে যুবকদের নিয়ে, তরুণদের নিয়ে, তারা যাতে আরও বেশি করে বাচ্চাদের পড়াশোনা করাতে পারে এবং নিজেদের পড়াশোনার ব্যবস্থাটা করতে পারে। এই জন্য নেপালের প্রত্যন্ত জায়গায় গিয়ে পড়াশোনা করেন। এই সুদান গুরুং 2015 সালে নেপাল ভূমিকম্পে তার সন্তান মারা যান, এবং তারপর থেকে তিনি নিজেকে পুরোপুরিভাবে এই ধরনের কাজের মধ্যে নিয়োজিত করেছেন, যে যাতে প্রত্যন্ত গ্রামে গিয়ে শিক্ষার আলো ছড়ানো যায়। পেশায় ডিজে, কিন্তু আসলে তিনি মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি যেভাবে কথা বলেন, যেভাবে তিনি সোচ্চার হন বিভিন্ন বিষয়, তাতে প্রচুর মানুষ তাকে ফলো করেন। মূলত জেন জি যাদের বলা হচ্ছে, তারা তাকে ফলো করেন। এবার মুশকিল যেটা হয়েছে, এই সব কিছুই ফলো করেন তাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা এক্সে। যখনই ব্যান করে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবার মানুষ তার কথা শুনতে পাচ্ছেন না, এটা একটা দিক। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া মানে যেখানে জেন জি তাদের ক্ষোভ, তাদের হতাশা সব কিছু তারা উগরে দেয়, ড্রেন করার সুযোগ পায়, সেটাও সম্ভব হচ্ছে না। তাহলে সোশ্যাল মিডিয়া কত বড় একটা জায়গা জুড়ে রয়েছে জেন জির কাছে, এটা প্রমাণ হয়ে যায় গতকালের এই মুভমেন্ট। শুধু তাই নয়,
ট্যুরিজমের জন্য আমরা নেপালের কথা ভাবি, তো যারা ট্যুরিজম করেন, ট্যুরিজম বা বিভিন্ন ট্যুরিস্ট প্লেস প্রমোট করেন, ট্যুর অপারেটররা তারাও তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। নেপাল তো ট্যুরিজমের ওপরই। হ্যাঁ, এবং তারা তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা জানান যে এই ছবি ভালো, এখানে আপনি আসতে পারেন। তারা ফেসবুকের মাধ্যমে জানান। সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেলে রোজগারের একটা জায়গাও বন্ধ হয়ে যাচ্ছে। এই সব কিছু মিলিয়ে যখন একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, এবং সেই ক্রাইসিসের মধ্যেও উচ্চবিত্ত কিছু মানুষ, অর্থাৎ যারা মন্ত্রী বা ক্যাবিনেটের লোকজন রয়েছেন, আমলারা রয়েছেন, তাদের বাচ্চারা ভালো রয়েছে, বিলাস বেসনে রয়েছে, বাকিদের জন্য রোজগার নেই, এই কথাগুলো বলছেন কে? বলছেন সুদান গুরুং। আর সেই জন্য যখন 26টি সোশ্যাল মিডিয়া ব্লক করে দেওয়া হয়েছে, তারপরেও শুধুমাত্র টিকটকের মাধ্যমেই তার আহ্বানে সাড়া দিয়ে এত মানুষ কাঠমান্ডুর রাজপথে জড়ো হয়েছিলেন গতকাল। এবার জানতে চাইবো অতনু, কেপি শর্মা ওলি কোথায় এখন? জানা যাচ্ছে কিছু? না, কেপি শর্মা ওলি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো ইন্টেল নেই। তার সবচেয়ে বড় কারণ, যে ছবি একটু আগে অয়ন আমরা দেখাচ্ছিলাম, যে ফিনান্স মিনিস্টার যদি খোলা রাস্তায় তাকে ফেলে দেওয়ার পর মানে খোলা রাস্তায় তিনি এরকম বিপদে পড়তে পারেন যে তাকে লাথি মেরে ছিটকে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে প্রাইম মিনিস্টার, যার বিরুদ্ধে এত ক্ষোভ, যদি কোনো মতে কোনো রাজনৈতিক দলের কারো পক্ষেও জানা সম্ভব হয়, তাহলে তার উপর কি পরিমাণ জনরোষ হবে তা বলা যায় না। তার কারণ নেপালের ইতিহাসে এ ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি যে একজন অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে এইভাবে লাথি মারা হচ্ছে। প্রাইম মিনিস্টার কোথায়? কোনোভাবেই ডিসক্লোজ করছে না আর্মি। একেবারেই। আর এই প্রাইম মিনিস্টারকে সেফ জোনে রেখে দিয়েছে আর্মি এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আবার চলে যাব অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকারের কাছে। যেটা বলছিলাম, যে গণতন্ত্রের কথা বলছেন আপনি, সেই ডেমোক্রেসিতে ফিরতে হবে নেপালকে। যে গণতন্ত্রের মাধ্যমে এই অর্থমন্ত্রীকে, এই কৃষিমন্ত্রীকে, এই স্বাস্থ্যমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে এনেছিলেন নেপালের মানুষ, সেই অর্থমন্ত্রীকেই তো পেটানো হচ্ছে, রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মন্ত্রীর বাড়িতে, প্রধানমন্ত্রীর বাড়িতে। সেখানে কি এই জেন জি, যারা বলা হচ্ছে 1997 থেকে 2012-র মধ্যে যাদের জন্ম, তারা কি আর গণতন্ত্রের প্রতি আস্থা রাখবেন? আপাতত সিচুয়েশনটা দেখে তো মনে হচ্ছে ডেমোক্রেসির প্রতি তাদের আর আশা নেই, এবং সেই কারণে হয়তো দেশটার ভার আর্মির উপরে তুলে দিতে তারা মানে ফোর্সড হবে, ইন এ ওয়ে ফোর্স টু টেক আপ, সো দ্যাট আর্মি ওটাকে কোনোভাবে ডিসিপ্লিনের থ্রু দিয়ে তাদের পুরো যে করাপশানটা যেটা নেপালে এত বড়োভাবে চলেছে, সেই করাপশানটা যেন বন্ধ করা যায়। এটার প্রতি আমাদের একটা নজর থাকবেই। কিন্তু ইন্ডিয়াকেও এটা নিয়ে একটু চিন্তিত করবে, কারণ পার্শ্ববর্তী কোনো এলাকা যখনই মিলিটারি রুলের হয়ে যায়, তখনই একটা প্রবলেমের দেখা দেয় একরকম। তো সেটার দিকে দেখতে গেলে কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড কিপ ওয়াচিং দ্য সিচুয়েশন, কী হচ্ছে না, কীভাবে ডেভেলপ করছে। কারণ আরেকটা সাইডে আপনি যদি দেখেন, পাকিস্তানও সেরকম অবস্থা, এখানে নেপাল এরকম, বাংলাদেশে ইউ ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপনিং। বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট চলছে, শ্রীলঙ্কা একটু স্টেবল, তো বাংলাদেশ কদিন আগেই হলো, তারপরেই এখন নেপাল। তো আমাদেরকে এটা নিয়ে একটু উদ্বেগ আমাদের হবেই। We will be in a doubtful situation as of now. আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে কেপি শর্মা ওলি তিনি চীনপন্থী, সরকারটাই ছিল চীনপন্থী, ভারতের সঙ্গে সম্পর্ক সেরকম ভালো ছিল না। কিন্তু এর আগে যতগুলো সরকার এসেছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল।